সাড়ে ৩ ঘন্টার চেষ্টায় উত্তরায় বাণিজ্যিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে, 7 জনকে জীবিত উদ্ধার। আমরা এখন পর্যন্ত কোনো ডেড ভিকটিম অথবা অন্য কোনো ভিকটিম পাই নাই, তবে সবাই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। স্বৈরশাসক শেখ হাসিনাকে উৎখাত করে বর্ষসেরা বাংলাদেশ, দ্য ইকোনমিস্টের প্রতিবেদন। সংস্কার না হলে দেশ আগের অবস্থায় ফেরার শঙ্কা, নির্বাচনী রোডম্যাপ কমাতে পারে অনৈক্য। সংস্কার না করে যদি ইলেকশন হয়, যেহেতু রোডম্যাপ নাই সেহেতু খুব অস্পষ্টতা দেখা দিয়েছে। এবং ঢাকায় বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ বাড়লেও চট্টগ্রামে সংকট, কমলো আলু পেঁয়াজের দর। গত সপ্তাহে আলু ছিল আপনার 70 টাকা কেজি, এই সপ্তাহে আপনি 55 টাকা কেজি পাচ্ছেন। 4টা দোকান করে একটা দোকান, মানে 1 লিটারের কোনো বোতলই পাই নাই। আমরা কোম্পানির তো ফাইলে না আমরা দিতাম, এখন কোম্পানির তেল দিলেও কত আর বানা। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজনের সঙ্গে আছি আমি নাইম আবির। প্রায় 3.5 ঘন্টা পর নিয়ন্ত্রণ এসেছে রাজধানী উত্তরার লাভলিন রেস্টুরেন্টে লাগা আগুন। ফায়ার সার্ভিসের 12টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বাণিজ্যিক ভবনটিতে কোনো জরুরি গমন পথ না থাকায় এই ভবনের ভেতরে আটকা পড়েন অনেকেই। পরে ফায়ার সার্ভিসের চেষ্টায় অক্ষত অবস্থায় সবাইকেই ভবন থেকে উদ্ধার করা হয়। শাহাদাত আবরের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রাজধানীর উত্তরায় 12 নম্বর সেক্টরে শাহ মাকদুম রোডের এক ভবনের নিচতলায় একটি রেস্তোরাঁয় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে প্রথম ও দ্বিতীয় তলায়। শুক্রবার সকাল 10টা 38 মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। সকাল থেকে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পুরো বাণিজ্যিক ভবনটিতে কোনো ধরনের জরুরি গমন পথ না থাকায় এই ভবনের ভেতর অনেকেই আটকা পড়ে। ফায়ার সার্ভিস মোট 7 জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করে, যার মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারীও ছিলেন। আগুনের তাপে সিলিন্ডার, একটা সিলিন্ডার আছে ওইটা বাস্ট হয়ে গেছে, বাস্ট হয়ে আগুন ছড়াই গেছে একেবারে। ফায়ার সার্ভিসের লোকের সাথে ছিলাম, ওনারা আইসা উদ্ধারের কাজে সক্ষম হয়েছে। বাস আমরাও অনেক আগুন নিয়ন্ত্রণে আসছি। আগুন নিয়ন্ত্রণ করার জন্য যেসব জিনিসপত্র লাগবে, আমাদের পানির ব্যবস্থা বলেন, ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ, আগুন নিয়ন্ত্রণ করার জন্য যেসব যন্ত্রপাতি দরকার, এখানে কিছু নাই। প্রত্যেকটা বাণিজ্যিক প্রতিষ্ঠানে ফায়ার এক্সটিংগুইশার থাকা অতীব জরুরি এবং প্রতিটা 3 মাস পর পরে এগুলো তত্ত্বাবধান করতে হয়। এই জিনিসগুলো মনিটরিং আমাদের বাংলাদেশে হয় না, যার কারণে এই ছোট একটা কারণে আজকে এই সমস্ত ব্যবসায়ীর কোটি কোটি টাকার লসের একমাত্র কারণ হচ্ছে যে আমাদের মনিটরিং ব্যবস্থা, আমাদের তত্ত্বাবধান নাই। ছুটির দিনের বেশিরভাগ অফিস বন্ধ থাকায় আগুন নেভাতে জানালার গ্রিল কেটে ঢুকতে হয় ফায়ার সার্ভিসকে। প্রায় 4 ঘন্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আশা করি, এবং আমরা যেই আনুমানিক যেই সোর্স, আগুনের যে উৎস, এটা জানতে পেরেছি। এটা সম্ভাব্য উৎস। আমি একটা ভিডিও পেয়েছি, ওখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে এটা রেস্টুরেন্টের যে সিলিন্ডারের কোনো গ্যাস লিকেজ থাকতে পারে, সেই লিকেজ থেকে এইটা আগুনটা একটু বেশি হয়ে গিয়েছিল, মানে ডেভেলপমেন্ট স্টেজে চলে গিয়েছিল। তবে আমরা আনুমানিক 4 ঘন্টার অক্লান্ত পরিশ্রমে আমরা এটা সমর্থ হই 12টা ইউনিটের মাধ্যমে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নিচতলার লাভলিন রেস্টুরেন্ট ও দ্বিতীয় তলার বিউটি পার্লারগুলো। এছাড়াও ভবনে বেশ কিছু আবাসিক ঘরবাড়িও ছিল। প্রথম ও দ্বিতীয় তলার দোকান মালিকরা বলছেন তাদের দোকানের সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। রেস্টুরেন্টে যতটুকু আমরা নিউজ পাইছি যে সিলিন্ডার থেকে আগুনের উৎপত্তি। আমার হচ্ছে জিম 3 তলায়, আর 5 তলায় হচ্ছে 6 তলায় হচ্ছে পার্লার। আগুন নিয়ন্ত্রণের সময় আগুনের সূত্র রেস্তোরাঁর সিলিন্ডারগুলো নিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে ধরা পড়ে এক ব্যক্তি। এটিকে আলামত ধ্বংসের চেষ্টা বলছে পুলিশ। শাহাদাত আফরো, এখন
ঢাকা। 53 বছরের সকল লড়াইয়ের স্মৃতি যাপনে পদযাত্রা শুরু করেছে গণতান্ত্রিক অধিকার কমিটি। সেখানে কথা বলছেন অধ্যাপক আনু মোহাম্মদ, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। যুক্তরাষ্ট্র হোক, পাকিস্তান হোক, কোনো দেশের কোনো বহিরাগত শাসক শ্রেণীর সাম্রাজ্যবাদী, উপসাম্রাজ্যবাদী, আধিপত্যবাদী যে নামেই আমরা ডাকি না কেন, কারো আধিপত্য এই দেশ গ্রহণ করবে না। এই দেশ বৈষম্য, নিপীড়ন ও আধিপত্য মুক্ত বাংলাদেশের প্রতিষ্ঠার লড়াইকে জাগ্রত রাখবে এবং সেটা অব্যাহত রাখবে। বাংলাদেশের শ্রমজীবী মানুষ যদি অধিকার না পায়, বাংলাদেশে নিরাপদে নারীর চলাফেরা যদি নিরাপদ না হয়, বাংলাদেশের শিশুরা যদি তার শৈশব না পায়, বাংলাদেশের বৃদ্ধরা যদি বার্ধক্য না পায়, বাংলাদেশের অবসর না পায়, বাংলাদেশের আদিবাসী, সংখ্যালঘু জনগোষ্ঠী, ধর্মীয় জনগোষ্ঠী তারা যদি নিরাপদ, এই দেশে নিরাপদ বোধ না করে, তাহলে আমাদের লড়াই সম্পন্ন হয় না, আমাদের লড়াই শেষ হয় না। সুতরাং এই লড়াইয়ে সকল পর্যায়ের মানুষকে ঐক্যবদ্ধ করে সেই লড়াইকে জাগ্রত রাখা, অব্যাহত রাখা, সেটাই হচ্ছে আমাদের দায়িত্ব। আজকে যারা ক্ষমতায় আছেন তাদেরকে সুনির্দিষ্টভাবে এই বৈষম্যহীন বাংলাদেশের এই ক্ষেত্রগুলোতে যথাযথ ভূমিকা পালনের জন্য দাবি জানাবো। আমরা গণতান্ত্রিক অধিকার কমিটি থেকে 2 মাস যখন গত হয় তখন সরকারের আশু করণীয় তালিকা করে সরকারকে জানিয়েছি। 3 মাস পরে তার পর্যালোচনা করেছি। 6 মাস পরে আমরা আবারও পর্যালোচনা করব। চট্টগ্রামে যে সাম্প্রদায়িক সহিংসতা তৈরি হয়েছে সেটা নিয়ে আমাদের একটা তদন্ত দল আগামী 23 তারিখ চট্টগ্রাম সফর করবে। আমরা পদযাত্রার কথা বলছিলেন অধ্যাপক আনু মোহাম্মদ, আমরা সেখানে ছিলাম এতক্ষণ। ছাত্র জনতার অভ্যুত্থানে 15 বছরের স্বৈরশাসনের পতন হওয়ায় দ্য ইকোনমিস্টের বর্ষসেরা দেশের খেতাব পেল বাংলাদেশ। ব্রিটিশ সাময়িকীটির প্রতিবেদন বলছে, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সামনে অসংখ্য চ্যালেঞ্জ রয়েছে, তবে অন্তর্বর্তী সরকারের কার্যক্রমকে আশাব্যঞ্জক বলছে দ্য ইকোনমিস্ট। নাফিয়া আরমান মনন জানাচ্ছেন বিস্তারিত। জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনে গেল 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। দেশ ছেড়ে পালাতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ বিদেশে খবরের শিরোনামে আসে বাংলাদেশের নাম। এবার জুলাই আন্দোলনে স্বৈরশাসককে উৎখাতের জন্য দ্য ইকোনমিস্টের বর্ষসেরা দেশের খেতাব পেল বাংলাদেশ। ব্রিটিশ সাময়িকীটি প্রতি বছরই কান্ট্রি অব দ্য ইয়ার ঘোষণা করে আসছে। এক্ষেত্রে গেল 12 বছরের উন্নতিকে প্রাধান্য দেয়া হয়। তবে স্বৈরাচার পতনের মাধ্যমে গণতন্ত্রের দিকে অগ্রসর হওয়ায় এবারে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়, 15 বছরের শাসনামলে স্বৈরাচারে পরিণত হন শেখ হাসিনা। বিরোধীদের দমনপীড়নের পাশাপাশি নির্বাচনে কারচুপি করে ক্ষমতা আঁকড়ে ধরেছিলেন তিনি। তার তত্ত্বাবধানে দেশ থেকে পাচার হয় বিপুল অর্থ। আমি মোহাম্মদ ইউনূস সশ্রদ্ধ চিত্তে শপথ। ব্রিটিশ সাময়িকীটির দাবি, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সামনে অসংখ্য চ্যালেঞ্জ রয়েছে। ভারতের সঙ্গে সম্পর্ক পুনরায় উন্নয়নের পাশাপাশি আগামী বছর নির্বাচনও করতে হবে। ক্ষমতা বদলের সঙ্গে বাংলাদেশে প্রতিশোধমূলক সহিংসতার ইতিহাস রয়েছে। যদিও অর্থনীতিকে স্থিতিশীল করার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের 4 মাসের কার্যক্রমকে আশাব্যঞ্জক বলছে দ্য ইকোনমিস্ট। বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার মাধ্যমে বর্ষসেরা দেশের তালিকায় রানার আপ হয়েছে সিরিয়া। এরপরই রয়েছে আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা ও পোল্যান্ড। এদিকে দীর্ঘ অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের পাশাপাশি একটি সংযত মধ্যপন্থী সরকার পুনর্নির্বাচিত করায় গেল বছর বর্ষসেরা দেশের খেতাব পায় গ্রিস। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে সর্বসাকুল্যে 59,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মিনিস্টার টিউলিপ সিদ্দিকির নামে। বিবিসি জানায়, তদন্ত প্রতিবেদনে বলা হচ্ছে, রূপপুর বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের ব্যয় বাড়িয়ে টিউলিপের পরিবারে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে। বিস্তারিত জানাবেন সতীর্থ কর্মকার।
যুক্তরাজ্যের আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্ব সামলাচ্ছেন দেশটির ইকোনমিক সেক্রেটারি টিউলিপ সিদ্দিক। কতটা নিষ্ঠার সাথে তিনি দায়িত্ব পালন করছেন এ নিয়ে লেবার পার্টির মধ্যে কোনো দ্বিধাবিভক্তি না থাকলেও এবার বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে ৪২ বছরের এই রাজনীতিবিদের বিরুদ্ধে। বিবিসি জানায় ২০১৩ সালে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সাথে চুক্তিতে মধ্যস্থতা করেছিলেন টিউলিপ। সেখান থেকে অর্থ আত্মসাতের উদ্দেশ্যে প্রকল্পের ব্যয় বাড়িয়ে ধরা হয়েছিল এমন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গেল আগস্টে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে তদন্ত শুরু করে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। সেই তদন্তে উঠে আসে টিউলিপের নাম। আদালতের নথিপত্রের বরাতে বিবিসি আরও জানায়, রূপপুর বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প নিয়ে রাশিয়ার সঙ্গে বাংলাদেশ সরকারের যে চুক্তি হয় সেখানে প্রকল্পের ব্যয় অন্তত ১ বিলিয়ন পাউন্ড বাড়িয়ে দেখানো হয়েছে। অভিযোগে আরও বলা হচ্ছে, বিদেশি ব্যাংকের মাধ্যমে যার ৩০% চলে যায় টিউলিপ ও তার পরিবারের অ্যাকাউন্টে। এ খবরে তোলপাড় ব্রিটিশ গণমাধ্যমও। যদিও ব্রিটিশ মিনিস্টারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে বিবিসি জানিয়েছে, টিউলিপের পরিবারের দাবি এ অভিযোগ পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অপদস্থ করতেই এই অভিযোগ আনা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ বলছে, এ ঘটনার প্রতিক্রিয়ায় ডাউনিং স্ট্রিট জানায়, টিউলিপের ওপর এখনও আস্থা রাখছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ইকোনমিক সেক্রেটারির পদে দায়িত্ব পালন নিয়েও কোনো সংশয় নেই ক্ষমতাসীন লেবার পার্টির। টেলিগ্রাফের প্রতিবেদনে আরও বলা হয়, ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্রের দাবি, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের যে অভিযোগ আনা হয়েছে সেখানে তার কোনো ধরনের সম্পৃক্ততার প্রমাণ মেলেনি। এদিকে টিউলিপ সিদ্দিকের মা শেখ রেহেনা সিদ্দিকের বিরুদ্ধেও এরই মধ্যে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের হত্যার প্রতিবাদে বিক্ষোভ শেষে শোভাযাত্রা শুরু করেছে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আছেন সহকর্মী সানি মৃধা, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সানি, আপনাকে দেখতে পাচ্ছি আপনি পদযাত্রা ইতিমধ্যে যোগ দিয়েছেন, বিক্ষোভ সমাবেশ ছিল, সেখানে মূলত আয়োজকরা কি বলছে, তাদের দাবি দেওয়া কি, বিস্তারিত বলবেন? নাইম, আপনি জানেন যে বিগত কয়েকদিনে বাংলাদেশের বিভিন্ন স্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ কয়েকজন শিক্ষার্থী আসলে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যেখানে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জড়িত ছিল এর মধ্যে কয়েকজন শিক্ষার্থী ছিল। এর ভিত্তিতে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ বা মিছিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ। তারা প্রথমত রাজু ভাস্কর্যের সামনে আসলে কি এই যে হত্যার প্রতিবাদে তারা বিক্ষোভ করে, এরপরে কিন্তু এখন রাজু ভাস্কর্য থেকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া প্রদক্ষিণ করে আবারও রাজু ভাস্কর্যের ওদিকটাতে যাবে। যা আপনাকে যদি একটু মিছিলটা দেখাতে চাই, যে এখন কিন্তু প্রায় এই বেশ ছাত্র সমাজের যে দলটি আছে তারা কিন্তু এখন মিছিল করে এখন বাংলাদেশ জাদুঘরের সামনে আছে। যদি বলি যে এই যে হত্যাকাণ্ডের সময় তারা দাবি করেছে এখনও যে সরকারি লোকজন, যার সরকারি কর্মকর্তা বা বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তারা জবাবদিহিতামূলক দাবি চাইছে, এবং তারা বলে যে বিগত আমলে আসলে যারা এই যে গুম হত্যাকাণ্ডের ঘটনা, বিগত সরকারের আমলে 17 বছর যারা গুম হত্যাকাণ্ডে জড়িত ছিল তারাই এই ধরনের হত্যাকাণ্ড বা গুপ্ত হত্যা ঘটাতে পারে বলে তারা মন্তব্য করছে। একই সাথে তারা বলছে যে যারা বিগত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ছাত্রদের বুকে যারা গুলি চালিয়েছে, আসলে এই ধরনের অনেক যেসব পুলিশ গুলি চালিয়েছে তারাও কিন্তু এখনও স্বপদে বহাল আছে, তাদেরকে কেন এখনও বহিষ্কার করা হচ্ছে না। একই সাথে যে প্রশাসন বা আওয়ামী লীগের দোসরে যারা আওয়ামী লীগের ক্ষমতার সময় যারা বিভিন্ন মন্ত্রণালয় বা বিভিন্ন প্রশাসনে ছিল তারাও কিন্তু এখনও অনেকের স্বপদে বহাল আছে। তারা দাবি করছে যে তাদেরকেও কেন এখন পর্যন্ত বিচার আওতায় আনা হচ্ছে না, তারাই মূলত এই যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে এই বিষয়গুলো তারা কোনো পদক্ষেপ নিতে হচ্ছে না। তারা এর মধ্যে কিন্তু তারা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। একই সাথে বলেছে যে এর মধ্যে সরকারের পক্ষ থেকে যদি কেউ কোনো সরকারের পক্ষ কোনো পদক্ষেপ বা ব্যবস্থা না নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তারা এই যে আন্দোলনটা কিন্তু তারা আরও বড় পরিসরে করবে, বা তারা 24 ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছে। একই সাথে আমরা যদি একটু বলি যে এখন তারা যে মিছিলটি নিয়েছিল তারা এখন সোহরাওয়ার্দীর উদ্যান থেকে আবারও রাজু ভাস্কর্যের ওখানে যে জড়ো হয়ে
শেষ করে দেওয়ার একটা পরিকল্পনা আছে। আমি যদি শুরু থেকে বলি, তারা কিন্তু এই সময়ে যে এই গত কয়েকদিনের এই যে ঘটনাগুলোকে তারা সাধারণভাবে আসলে দেখছে না। তাদের দাবি, তারা বলছে যে বিদেশি কোনো ষড়যন্ত্র এটা হতে পারে, তবে যে কোনো ধরনেরই বিদেশি ষড়যন্ত্র হোক বা যে কোনো ধরনের এই ষড়যন্ত্র তারা রুখে দেওয়ার জন্য তৈরি আছে। এর বিষয়ে যদি সরকারি কোনো পদক্ষেপ না নেওয়া হয়, তারা বড় পরিসরে তারা প্রতিবাদ শুরু করবে। তো এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি, তারা এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তার পক্ষ থেকে একটা ব্যবস্থা নেওয়ার জন্য তারা দাবি জানিয়েছে। যদি দ্রুত সময়ের মধ্যে তারা এই ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে কিন্তু তারা। ধন্যবাদ সানি। এ পর্যায়ে আমরা সানি থেকে চলে যাচ্ছি সিউল আহমেদের কাছে, এবং সেখানে আমরা এর আগেও যুক্ত হয়েছিলাম। আনু মোহাম্মদ কথা বলছিলেন। সিউল, গণতান্ত্রিক অধিকার কমিটি তো পদযাত্রা শুরু করেছে, আমরা আপনার ফ্রেমেও দেখতে পাচ্ছি। পদযাত্রার আগে কথা বলছিলেন আনু মোহাম্মদ, কি বলছিলেন এবং এই পুরো আয়োজন নিয়ে বিস্তারিত বলবেন। আবির, গণতান্ত্রিক অধিকার যে কমিটি রয়েছে সেই কমিটির আজকের যে পদযাত্রা, সেই পদযাত্রা হচ্ছে যে বৈষম্য মুক্ত এবং নিপীড়ন মুক্ত একটি বাংলাদেশ তারা তৈরি করতে চায়, এবং এই গণতান্ত্রিক এবং যে বৈষম্য মুক্ত এবং নিপীড়ন মুক্ত যে তাদের পদযাত্রা, সেই পদযাত্রায় তারা সকল সাধারণ জনগণকে তাদের সাথে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। এবং একই সাথে তারা বলছেন যে যেই 24-এর যে গণ আন্দোলন ছিল এবং তারপরে যে গণ অভ্যুত্থান হলো একটি, তার যে সুফল, সেই সুফল কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের সাধারণ জনগণ পায়নি বলে তারা এমনটি মন্তব্য করেছেন। এবং তারা বলছেন যে এই 71-এ আমাদের যে স্বাধীনতা যুদ্ধে বিজয় ছিল, সেই বিজয়ের যে মূল দাবি ছিল কিংবা যে মূল কারণ ছিল, যে বৈষম্যহীন একটি বাংলাদেশ, সেটিও কিন্তু তারা সেই সময় পায়নি। এবং সেই যে বৈষম্যহীন একটি বাংলাদেশ চলছিল, সেটি কিন্তু 24-এ এসে কিছুটা হলেও দেখা গেছে যে কমেছে, এবং তারপর যে আশা তাদের ছিল সেটিও কিন্তু তাদের এখনো পূরণ হয়নি, এমনটি কিন্তু আমাদেরকে তারা বলছিলেন। এবং আরেকটি বিষয় আপনাকে বলি, সেটি হচ্ছে যে এই যে স্বাধীন বাংলাদেশ যেন সরকার তৈরি করতে পারে, সেক্ষেত্রে গণতান্ত্রিক অধিকার সে দায়িত্ব তারা পালন করতে আগ্রহ প্রকাশ করেছেন। তারা বলছেন যে ভারত সহ অন্যান্য যে কোনো ধর্মীয় নাকি চট্টগ্রামে যে হামলা হয়েছে, চট্টগ্রামে যে আইনজীবী হয়েছিলেন, সেই ক্ষেত্রে তারা একটি কমিটি তৈরি করেছে, এবং সেই কমিটি কিন্তু প্রতিনিধি দল কিন্তু আগামী 23 তারিখ চট্টগ্রামে যাবে, এবং চট্টগ্রামের বিভিন্ন জায়গা কিন্তু তারা পরিদর্শন করবে। এবং একই সাথে তারা বলছেন যে যারা দেশের দায়িত্বে আছেন, অর্থাৎ যে অন্তর্বর্তী সরকার বর্তমানে দেশের দায়িত্বে আছেন, তাদের কিন্তু এই দেশের সকল শ্রেণী পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এবং একই সাথে ভারত সহ অন্যান্য কোনো দেশই যেন বাংলাদেশের প্রতি কোনো আধিপত্য তৈরি না করতে পারে, সেটিও কিন্তু তারা বারবার বলছিলেন। এবং তারা বলছেন যে ভারত সহ অন্যান্য যে দেশগুলো বাংলাদেশের উপর আধিপত্য তৈরি করার চেষ্টা করছে, সেটি যেন কোনোভাবেই তারা করতে দিবেন না, এবং তারা কিন্তু বলছেন যে সেটি তারা রুখে দেবেন। আবির, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। এই মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়েছে এবং বাহাদুর শাহ পার্কে কিন্তু শেষ হবে। ধন্যবাদ সিউল। গণতান্ত্রিক অধিকার কমিটির যে পদযাত্রা চলছে, সেখান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সিউল আহমেদ। এবং চট্টগ্রাম ও বরিশালে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কম থাকলেও ঢাকার বাজারে সরবরাহ বাড়ার সংকট কমেছে বোতলজাত সয়াবিন তেলের। এদিকে শীতের শুরুতে সরবরাহ বাড়ায় স্বস্তি ফিরেছে সবজির বাজারে। কমেছে আলু এবং পেঁয়াজের দাম। মানভেদে চালের দাম প্রতি কেজিতে বেড়েছে 2 থেকে 5 টাকা পর্যন্ত। সোনালী এবং ব্রয়লার প্রতি কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। বাজার ঘুরে আরও জানাচ্ছেন বাইজিৎ সাদ। ব্যবসায়ীদের সব দাবি মানার পর রাজধানীতে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ বাড়ায় বাজার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। লিটারে 8 টাকা বেড়ে বোতলজাত তেল বিক্রি হচ্ছে 175 আর খোলা দর 165 টাকা। তেল লিটারে 8 টাকা পাচ্ছে, গাড়িতে 850 টাকা আমরা বেচতেছি, এবং তেল প্রচুর পরিমাণ আছে, তাহলে কোনো বর্তমানে বাজারে শর্ট নেই। তেল মোটামুটি আমরা যা চাইতেছি তাই দিচ্ছে, সরকার যে রেট বাইনে দিচ্ছে আমরা ওই রেটে বিক্রি করতেছি। ঝাঁজ কমেছে পেঁয়াজের। বাজারে মুড়ি কাটা পেঁয়াজ আসায় দাম নেমেছে কেজিতে 60 টাকায়। তবে কদিন আগেও যেখানে বাজার গরম করে রেখেছিল নতুন আলু, সেই আলু এখন বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে। বালোটা দেশি পেঁয়াজ হলো 70 টাকা, আর নিম্ন শ্রেণীটা হলো 60 টাকা। গত সপ্তাহে আলু ছিল আপনার 70 টাকা কেজি, এই সপ্তাহে আপনি 55 টাকা কেজি পাচ্ছেন। শীতের শুরুতে বাজারে হরেক রকম সবজির সমাহার। সরবরাহ ঘাটতি না থাকায় ফিরেছে ক্রেতার স্বস্তি।
বাজার ঘুরে দেখা গেছে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়, টমেটো 100, ফুলকপি পাতাকপি আকার ভেদে 30 থেকে 50 টাকা, মূলা 30 থেকে 40 টাকা আর গাজর বিক্রি হচ্ছে 70 টাকায়। বিক্রেতারা বলছেন শীতের সবজির সরবরাহ বেড়েছে। আগে তো 80 টাকার নিচে কোনো তরকারিই ছিল না, এখন মোটামুটি অনেকটা কমছে। পর্যাপ্ত পরিমাণ যদি কোনো আবহাওয়া ভালো থাকে, আরও ফসল ভালো হয়, তাহলে তো আরও কিছু কমতে পারে। বেগুন 40 টাকা কেজি, সিম 30 টাকা, খিরে 40, টমেটো কাঁচা টমেটো 30 টাকা, গাজর 50 টাকা, শালগম 30 টাকা। এদিকে খুচরা পর্যায়ে কেজিতে 2 থেকে 5 টাকা বেড়েছে চালের দর। পাইকারি বিক্রেতারা বলছেন দেশের বিভিন্ন স্থানে মিল পর্যায়ে চালের দাম বাড়ায় প্রভাব পড়েছে খুচরা বাজারে। কেজিতে প্রায় 2-3 টাকা করে বাড়ছে, পাশাপাশি অন্য চালের দামও বাড়ছে, নাজের চালের দামও বাড়ছে। মিল পর্যায়ে দেখা যায় আপনার এরা বলতেছে ধানের ক্রাইসিস, ধানের দাম বেশি, মিলাররা বলতেছে যে আপনার চালের দামের জন্য বেশি। অনেকটা স্থিতিশীল মাছ মাংসের দাম, আগের দামেই বিক্রি হচ্ছে গরু খাসি। তবে 30 থেকে 40 টাকা বেড়ে ব্রয়লার মুরগি কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে কেজিতে 220 টাকা আর সোনালী 320 টাকায়। বাইজিদ সাদ, এখন, ঢাকা। লিটারে 8 টাকা দাম বাড়ানোর 11 দিন পরও চট্টগ্রাম ও বরিশালের বাজারে চাহিদা মতো মিলছে না বোতলজাত সয়াবিন তেল। পাড়া মহল্লা এই সংকট আরও প্রকট। এদিকে বোতলজাত তেলের সংকটে দাম বেড়েছে খোলা তেলের। তেল কিনতে এসে ভোগান্তিতে ক্রেতারা। এদিকে ব্যবসায়ীরা বলছেন তেলের সঙ্গে বাধ্যতামূলকভাবে চাল, তেল, আটা সহ বিভিন্ন পণ্য কিনতে দোকানিদের বাধ্য করছেন ডিলাররা। সহকর্মীদের তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন শামীমা রহমান শাম্মী। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে বাজারে শুরু হয় ভোজ্য তেলের অস্থিরতা। এরপর 9 ডিসেম্বর লিটারে 8 টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ঠিক করা হয় 175 টাকা। এরপর এক সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও চট্টগ্রামের বাজারে কাটেনি সংকট। এখনও স্বাভাবিক হয়নি সয়াবিন তেলের সরবরাহ। বিক্রেতারা বলছেন গত 3 সপ্তাহ ধরে সরবরাহ সংকট চলছে বাজারে। লিটারে 8 টাকা দাম বাড়ানোর পর কিছুটা সরবরাহ বাড়লেও তার চাহিদার তুলনায় কম। এছাড়া বোতলজাত সয়াবিন তেলের সঙ্গে বাধ্যতামূলকভাবে বাসমতি চাল, সরিষার তেল ও সূর্যমুখী তেল কিনতে দোকানিদের বাধ্য করছেন ডিলাররা। এদিকে বোতলজাত তেলের সংকট দেখা দেয়ায় বেড়েছে খোলা সয়াবিন তেলের চাহিদা। এতে 160 টাকা লিটার দরে বিক্রি হওয়া খোলা তেল কয়েক দফা দাম বেড়ে বিক্রি হচ্ছে 180 টাকায়, যা বোতলজাত সয়াবিন তেলের চেয়ে বেশি। বিক্রেতারা বলছেন মিলাররা একদিকে সরবরাহ স্বাভাবিক করেনি, অন্যদিকে অসাধু বিক্রেতারা বাড়তি লাভের আশায় বোতলজাত সয়াবিন তেল খোলা হিসেবে বিক্রি করছেন, যাতে সংকট বেড়েছে বাজারে। কাস্টমারের তেল চাইতেছে, আমরা দিতে পারছি না। আমরা কোম্পানির তো ফাইলে না, আমরা দিতাম, এখন কোম্পানি তেল দিলে কত বানা। এগুলা নিতে হইলে আমরা ওইটা নিতে হবে বাধ্যতামূলক। চিনিগুড়া চাল নিতে হবে বাধ্যতামূলক, বাসমতি চাল নিতে হবে বাধ্যতামূলক, না হয় সরিষার তেল নিতে হবে। বর্তমানে লিটারের থেকে খোলা তেলের দাম আরো বেশি। কালকে আমি গোলের ভিতরে 4টা দোকান করে একটা দোকানে মানে 1 লিটারের কোনো বোতলই পাই নাই। একই পরিস্থিতি বরিশালেও। বাজারে চাহিদা মতো মিলছে না বোতলজাত সয়াবিন তেল। পাড়া মহল্লায় এই সংকট আরো প্রকট। ব্যবসায়ীরা বলছেন তেলের অর্ডার দিলে বাধ্যতামূলকভাবে নিতে হচ্ছে চাল, আটা, ময়দা, সুজি ও চা পাতা। এদিকে বরিশালের বাজারেও বেড়েছে খুচরা সয়াবিন তেলের দাম। গত 2 মাসে 20 টাকা বেড়ে এখন খুচরা তেল বিক্রি হচ্ছে 185 থেকে 190 টাকা কেজি দরে। ডিলারের কাছে গেলে দেখা গেছে যদি চাই 5 কার্টন, তারা 2 কার্টন বা 3 কার্টন এরকম দেয়। তার সাথে চিনি গুঁড়া চাল, সরষের তেল, আটা, তাদের আদার্স যেগুলো মালগুলো না চলে ওগুলো আমাদের জোর জবরদস্তি দিতে আছে, তো কাস্টমার দিতে পারতেছি না। তেলের লাগে চাল দেয়, আটা দেয়, ময়দা দেয়, নাহলে খামখালি করে কই দিব না। তেলের দাম সহনীয় রাখতে নতুন বছরের 31 মার্চ পর্যন্ত আমদানিতে শুল্ক, রেগুলেটরি ডিউটি এবং আগাম আয়কর শতভাগ অব্যাহতি দিয়েছে সরকার। পাশাপাশি ভ্যাট 15% থেকে কমিয়ে 5% করা হয়েছে। শামীমা রহমান শাম্মী, এখন। কক্সবাজারে ভিড় জমিয়েছেন বিপুল পরিমাণ পর্যটক। বুকিং হয়ে গেছে হোটেল, মোটেল, রিসোর্ট, গেস্ট হাউসের বেশিরভাগ রুম। এ বিষয়ে বিস্তারিত জানতে চাই সুগন্ধা পয়েন্ট থেকে যুক্ত হচ্ছেন মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, কক্সবাজারে তো এবার বোধহয় এই মৌসুমে সব থেকে বেশি পর্যটক যাতায়াত করছে এবং গিয়েছে। আপনি বলবেন যে হোটেল, মোটেলগুলো কি পরিমাণ বুকিং হয়েছে? যে নান্দনিক রূপ, সেই রূপ দেখার জন্য আমরা
দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু পর্যটকরা কক্সবাজারে ভিড় করেন এবং আজকের যে ছুটি সেটিতেও আমরা দেখছি যে প্রচুর মানুষ কক্সবাজারে এসেছেন এবং সকাল থেকে সৈকতের যে 3টি পয়েন্ট রয়েছে, কলাতলি থেকে শুরু করে এখানে যে লাবণী পয়েন্ট কিংবা সুগন্ধা পয়েন্টের কথা যদি বলি, লোকারণ্য বলা যায় সব জায়গায় এবং প্রচুর মানুষ এখানে আনন্দ উচ্ছ্বাসে মেতে রয়েছেন। আমরা হোটেল মালিকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এখানে যে তারকা মানের হোটেলগুলো রয়েছে সেখানে শতভাগ কক্ষই আসলে বুকিং রয়েছে এবং সবখানেই আসলে পর্যটকদের উপচে পড়া ভিড় আমরা দেখছি। এখানে সৈকত কেন্দ্রিক যে ব্যবসায়ীরা রয়েছেন, ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছেন, তাদের মাঝে একটা স্বস্তি আনন্দমুখর পরিবেশ কিন্তু কাজ করছে, যেহেতু বিপুল পর্যটকের চাপ আসলে রয়েছে এবং এখানে ব্যবসায়ীরা যেটি বলছেন যে এই সাপ্তাহিক ছুটিতে মৌসুমের সর্বোচ্চ পর্যটক অর্থাৎ সর্বাধিক সংখ্যক পর্যটক সমাগম হয়েছে কক্সবাজারের। 1 লাখের কাছাকাছি এখানে পর্যটক অবস্থান করতে পারেন কক্সবাজারের 5 শতাধিক হোটেল মোটেল গেস্ট হাউসে এবং এই হোটেল মোটেল গেস্ট হাউসগুলোর অধিকাংশ কক্ষই কিন্তু বর্তমানে বুকিং রয়েছে এবং তারকা মডেল যে হোটেলগুলো সেখানে শতভাগ কক্ষ বুকিং রয়েছে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন এবং আগামী মার্চ পর্যন্ত এই পরিস্থিতিটা অব্যাহত থাকবে এবং আজকের যে বিপুল পর্যটকের উপস্থিতি, ব্যাপক পর্যটক সমাগম, এটি আগামী জানুয়ারির 1 তারিখ পর্যন্ত এই ভিড়টা থাকবে বলে ব্যবসায়ীরা আশার কথা জানিয়েছেন এবং এখানে অধিকাংশ হোটেল মোটেল কিন্তু এখনো অগ্রিম বুকিং হয়েছে অধিকাংশ কক্ষ এবং সময় যত গড়াচ্ছে সেই বুকিংয়ের হার কিন্তু বাড়ছে। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে একেবারে উপচে পড়া ভিড়ে রূপ নিচ্ছে সৈকত এবং আমরা যেহেতু এই মুহূর্তে সুগন্ধা পয়েন্টে আছি, এখানকার চিত্র যদি দেখেন যে এখানে সব জায়গায় কিন্তু প্রচুর মানুষ এবং বেশ ঠান্ডা একটা পরিবেশ রয়েছে, আকাশ মেঘাচ্ছন্ন। এরকম পরিস্থিতিতে আমরা দেখছি যে অনেক পর্যটকদের অনেকেই সমুদ্র নেমেছেন এবং প্রয়োজনদের সাথে নিয়ে তারা এসেছেন এবং বিপুল পর্যটকের উপস্থিতির কারণে সৈকত কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য কিংবা এখানকার যে হোটেল মোটেল গেস্ট হাউসগুলো রয়েছে সবখানেই কিন্তু একটা চাঙা ভাব এসেছে এবং এখানকার যে পরিবহন খাত রয়েছে কিংবা এখানে যে রেস্তোরাঁগুলো রয়েছে সবখানেই কিন্তু একটা চাঙা ভাব এসেছে এবং এই ব্যবসা বাণিজ্য ভালো হওয়ার কারণে তাদের মাঝে কিন্তু একটা উৎসব মুখরতা কাজ করছে। আবির, এই ছিল আমার কাছে কক্সবাজার সৈকত থেকে সবশেষ। ধন্যবাদ মন্তোষ। আমরা তখন কক্সবাজারে ছিলাম এবং দেখছিলাম কি পরিমাণ পর্যটক আসলে 30 জুলাই পর্যন্ত একটি রাজনৈতিক দল আন্দোলনে নামার সিদ্ধান্ত নিতে পারেনি, তবে আওয়ামী লীগ পতনের সব কৃতিত্বই তারা নিচ্ছে বলে সমালোচনা করেছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। খুলনায় জুলাই আগস্ট আন্দোলনে শহীদ 58 পরিবারের হাতে ফাউন্ডেশনের পক্ষ থেকে তুলে দেওয়া হয় 5 লাখ টাকার সহায়তা চেক। এ সময় নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে শহীদদের পাশে থাকবার প্রত্যয় ব্যক্ত করেন ফাউন্ডেশনের সদস্যরা। আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। খুলনা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ, জুলাই স্মৃতির শোকে কাতর এখানে আগত পরিবারগুলো। জুলাই আগস্ট আন্দোলনে কেউ হারিয়েছেন সন্তান, কেউ বা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এসব শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। খুলনা বিভাগে নিহত 74টি পরিবারের মধ্যে 58 পরিবারের হাতে তুলে দেওয়া হয় 5 লাখ টাকার চেক। আন্দোলনে হারিয়ে যাওয়া কাছের মানুষটির জন্য ক্ষতবিক্ষত স্বজনদের হৃদয়। আমার সন্তানের কথা তো কোথায় পাইতেছি যে আমার সন্তান আনতে কোথায় টাইম আনতে টাইম থাকতো না, এত ভালোবাসতো আমার। যে জিনিস হারাইছি টাকা দিয়ে কখনো এই শূন্যতাপূর্ণ করা হবে না। ছাত্র বৈষম্য আন্দোলন আমার ছেলে শহীদ হয়েছে, এর জন্য আমি নিজেকে গর্বিত মনে করছি। জুলাই আগস্ট আন্দোলনে নিহত পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। একই সাথে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার তাগিদ দেন তারা। এখন পর্যন্ত আমাদের পুলিশ প্রশাসন এবং আমাদের বিচার বিভাগ এই সমস্ত হত্যাকাণ্ডের বিচার এবং অপরাধীদের গ্রেফতারে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। গুলি যখন চালাইছে তখন লাইন ধরে কারো উপর আপনারা গুলি চালান না। যে বিপ্লব নিয়ম মেনে হয় নাই সে বিপ্লবীদের আপনারা নিয়ম দেখাবেন না। আপনাদের কাছে শুধু এইটুকু প্রত্যাশা। রাজনৈতিক দলের সমালোচনা করে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বলেন, 30 জুলাই পর্যন্ত একটি রাজনৈতিক দল আন্দোলনে মাঠে নামার সিদ্ধান্ত নিতে পারেনি, তবে আওয়ামী লীগ পতনের সব কৃতিত্ব এখন তারা নিচ্ছে। বড় গলায় কথা বলার আগে নিজেরা বিবেকবোধের জায়গা থেকে একটি জিনিস শুধু চিন্তা করুন যে ওই জুলাইয়ের পুরো মাসে আপনাদের অবস্থানটি কি ছিল। এখন আপনাদের এই ব্লেম গেম, এই নোংরা অপরাজনীতির যে গেম আপনারা খেলছেন, এগুলো দিয়ে আপনারা আমাদের আত্মবিশ্বাস নষ্ট করতে পারবেন না। এ সময় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, জুলাই আগস্টে নিজেদের কর্মকাণ্ডের জন্য পুলিশ ইমেজ সংকটে রয়েছে।
তাই সুনামের সাথে কাজ করে সেই ইমেজ ফিরিয়ে আনার তাগিদ দেন তিনি। যে বাংলাদেশ পুলিশ তার জায়গা থেকে তাদের যে ইমেজটি হারিয়েছে এটি ফিরে পাওয়ার জন্য এখন খুনি হাসিনা কোনো পদক্ষেপ নেওয়ার তার কোনো সুযোগ নেই। বাংলাদেশ রাষ্ট্র কিংবা এই রাষ্ট্র কাঠামো সরকারও যদি চায় তারা এটা যতটুকু প্রত্যাশিত ততটুকু কোনোদিনও পারবে না যদি না বাংলাদেশ পুলিশ নামক প্রতিষ্ঠানটি নিজেরা চেষ্টা করে, এবং এই চেষ্টাটা তাদের করতে হবে তাদের কাজের মাধ্যমে। এর আগে সকালে জেলা শিল্পকলা একাডেমিতে আসেন জুলাই আগস্টে নিহতের পরিবার। অনুষ্ঠানে খুলনা বিভাগীয় এবং জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তরিকুল ইসলাম, এখন খুলনা। প্রাইভেট কার চাপায় সহপাঠী নিহতের ঘটনাকে হত্যাকাণ্ড উল্লেখ করে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া সহ 6 দফা দাবি জানিয়েছেন বুয়েট শিক্ষার্থীরা। দুপুরে পলাশীর মোড়ে অবস্থান নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তারা। বুয়েট শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পলাশী মোড়ে জড়ো হয়ে প্রতিবাদ জানান। এ সময় তারা বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন। পরবর্তীতে জুমার নামাজের পর বুয়েট সেন্ট্রাল মসজিদের সামনে নিহত শিক্ষার্থী মোতাসিম মাসুদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। অপরাধীরা যতই শক্তিশালী হোক তাতে কোনো প্রভাবিত না হয়ে বিচারের কথাও জানান শিক্ষার্থীরা। মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ি চালিয়ে নির্মমভাবে হত্যা করে আমাদের এক ভাই বুয়েট সিএসই 2021 ব্যাচের ছাত্র মোহতাসিম মাহমুদকে। হত্যা মামলা লেখার প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা আমাদের ভাইয়ের হত্যার সুষ্ঠু ও অতি সত্বর বিচার দাবি করছি। সাইক্লোন চিদোর আঘাতে মোজাম্বিকে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 73 জনে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কাবো দেলগোদো প্রদেশ। রোববার 260 কিলোমিটার গতিবেগে সাইক্লোনটি আঘাত হানে পূর্ব আফ্রিকার দেশটিতে। এতে ধ্বংস হয়েছে প্রায় 40,000 স্থাপনা। মোজাম্বিক অতিক্রমের পর চিদো ধ্বংসযজ্ঞ চালায় প্রতিবেশী মালাউইতে। দেশটিতে প্রাণ হারিয়েছে কমপক্ষে 13 জন। এর আগে ভারত মহাসাগরের ফরাসি দ্বীপ মায়োটে চিদোর তাণ্ডবে প্রাণ হারিয়েছে আরও 31 জন। পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করতে ক্ষতিগ্রস্ত দ্বীপটিতে রয়েছেন এমানুয়েল ম্যাক্রো। সাইক্লোন বিপর্যস্ত জনগণের জন্য সর্বোত্তম সহায়তার আশ্বাস ফরাসি প্রেসিডেন্টের। খেলার প্রসঙ্গ। ব্যাটিং বোলিংয়ে দুর্দান্ত এক টি-20 সিরিজ পার করলো টাইগার ক্রিকেটাররা। সর্বোচ্চ রান ও সর্বোচ্চ 2 উইকেট 2 ডিপার্টমেন্টে শীর্ষে জাকের আর মাহেদিরা। বিস্তারিত ফারহানুল ইসলামের প্রতিবেদনে। জাকের আলী, পারভেজ হোসেনদের ঝড়ো ব্যাটিংয়ের পর তাসকিন মেহেদী হাসানদের বোলিং নৈপুণ্য। 80 রানের বিশাল জয়ে প্রতিপক্ষের মাঠে তৃতীয়বারের মতো হোয়াইট ওয়াশ করার স্বাদ পেল বাংলাদেশ। সব মিলিয়ে টি-20তে ষষ্ঠবারের মতো এই কীর্তি গড়ল টাইগাররা। এই সিরিজে সেরা ব্যাটারদের তালিকায় সবার উপরে আছেন জাকের আলী। 3 ম্যাচে 136.36 স্ট্রাইক রেটে করেছেন 120 রান, সর্বোচ্চ অপরাজিত 72। 125.92 স্ট্রাইক রেটে ব্যাট করে তালিকার 2 আছেন রবম্যান পাওয়েল, সর্বোচ্চ 60 রান। 188.23 স্ট্রাইক রেটে 3 নম্বরে আছেন শামীম পাটোয়ারি, সর্বোচ্চ 35। তালিকা 4-এ আছেন জনস্টন চার্লস আর 5-এ মেহেদী মিরাজ। বোলারদের তালিকায় শীর্ষ 5 জনের সবাই বাংলাদেশি। সবার উপরে থাকা শেখ মেহেদী 3 ম্যাচে 4.18 ইকোনমিতে নিয়েছেন 8 উইকেট। 7 উইকেট নিয়ে তালিকার 2-এ তাসকিন, 3-এ থাকা রিশাদের শিকার 6 উইকেট। 4টি করে উইকেট নিয়ে 4-এ হাসান মাহমুদ, এর পরেই আছেন তানজিম সাকিব। পুরো সিরিজেই দারুণ বোলিং করেছে বাংলাদেশের বোলাররা। এক পঞ্জিকা বর্ষে বছরের সবচেয়ে বেশি উইকেট নিয়ে শেষ করলেন রিশাদ হোসেন। এবছর 24 ম্যাচে নিয়েছেন 35 উইকেট। জুনে টি-20 বিশ্বকাপে 7 ম্যাচে নিয়েছিলেন 14 উইকেট, যা ছিল বাংলাদেশের রেকর্ড। 2021 সালে 20 ম্যাচে 28 উইকেট নিয়ে রেকর্ড করেছিলেন মুস্তাফিজ। এবার 7 উইকেট নিয়ে ফিজকে ছাড়িয়ে গেছেন তাসকিন। 19 ম্যাচে তাসকিনের উইকেট 30টি। ফারহান ইহসান, এখন। শেষ করবো এখন বিকেল, তার আগে প্রধান খবরগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ আড্রি ল্যাবেডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
3.5 ঘন্টার চেষ্টায় উত্তরায় বাণিজ্যিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে, 7 জনকে জীবিত উদ্ধার। আমরা এখন পর্যন্ত কোনো ডেড ভিকটিম অথবা অন্য কোনো ভিকটিম পাই নাই, তবে সবাই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। স্বৈরশাসক শেখ হাসিনাকে উৎখাত করে বর্ষসেরা বাংলাদেশ, দ্য ইকোনমিস্টের প্রতিবেদন। ঢাকায় বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ বাড়লেও চট্টগ্রামে সংকট, কমল আলু পেঁয়াজের দর। এ ছিল এখন বিকেলের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন www.এখন.tv, এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/c/এখন টিভি, আর এছাড়াও ইউটিউবে দেখুন youtube.com/c/এখন টিভি।